হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমিয়ের 4 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মিজুকিকে, যে তার পোষা কুকুর ইউজিরোর সাথে হাঁটছে। হঠাৎ করেই ইউজিরো মাঠের দিকে দৌড়াতে শুরু করে, যেখানে ইজুমি প্র্যাকটিস করছে। কিন্তু মিজুকি তাকে থামিয়ে দেয় আর মনে মনে বলে, না, আমি নিজেকে কথা দিয়েছি যে এখন আমি ওর প্র্যাকটিস দেখব না। মিজুকির এই কথাটা থেকে বোঝা যায় সে ইজুমিকে নিয়ে কতটা ভাবে। সে চায় না তার উপস্থিতি ইজুমির প্র্যাকটিসে কোনো বাধা সৃষ্টি করুক। সে দূর থেকেই ইজুমিকে সমর্থন করতে চায়। এরপরই সিন ক্যামেরার ফোকাস করে ইজুমির ওপর, যে এক মনে হাই জাম্পের প্র্যাকটিস করে চলেছে। তার চোখে মুখে কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট। সিন শিফট হয়, আমরা দেখি ইজুমি প্র্যাকটিস শেষ করে ডর্মে ফিরে এসেছে। ডর্মে আগে থেকেই মিজুকি ছিল, যে ইজুমিকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে ওয়েলকাম করে। ইজুমিও বিনিময়ে মিজুকির জন্য একটা ড্রিঙ্ক নিয়ে আসে। মিজুকি ড্রিঙ্কটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, আমার পছন্দের এই ড্রিঙ্কটার কথা ইজুমি জানল কি করে। এই ছোট ছোট মুহূর্তগুলোই ওদের সম্পর্কটাকে ধীরে ধীরে মজবুত করছে। ইজুমি, যে সব সময় চুপচাপ আর গম্ভীর থাকত, সে এখন মিজুকির খেয়াল রাখতে শুরু করেছে। এই পরিবর্তনটা মিজুকিকেও আনন্দ দিচ্ছে। পরের দিন সকালে মিজুকি স্কুলের জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই ইজুমি সেখানে আসে আর বলে, ও, তুমি রেডি হয়ে গেছো? মিজুকি হ্যাঁ বলতেই ইজুমি বলে, 1 মিনিট দাঁড়াও, তোমার চুলগুলো তো ঠিক নেই। এটা কি বানিয়ে রেখেছো? একদম পাখির বাসার মতো লাগছে, এদিকে এসো। এই বলে ইজুমি খুব যত্ন করে মিজুকির চুলগুলো ঠিক করে দিতে থাকে। মিজুকি একটু লজ্জা পেয়ে যায় আর বলে, আরে ছাড়ো তো, আমি কি ছোট বাচ্চা নাকি? কিন্তু ভেতরে ভেতরে ইজুমির এই যত্ন নেওয়াটা তার খুবই ভালো লাগছিল। অন্যদিকে ইজুমি নিজেও হয়তো বুঝতে পারছে না যে সে কেন মিজুকির প্রতি এতটা আকৃষ্ট হচ্ছে। এরপর সিন শিফট হয়ে স্কুলে চলে আসে। আমরা দেখি মিজুকি লাঞ্চ কাউন্টার থেকে নিজের খাবার নিচ্ছে। ইজুমি জিজ্ঞেস করে, এটা কি? মিজুকি উত্তর দেয়, এটার নাম কিৎসুনে উদন। এটা এক ধরনের জাপানিজ নুডলস। মিজুকির পছন্দের কথা শুনে ইজুমিও বলে, ঠিক আছে, তাহলে আমিও এটাই নেব। মিজুকি ইজুমির এই আচরণ দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, গতবারের পর থেকে অনেক কিছুই বদলে গেছে। ইজুমি এখন অনেক ভালো ব্যবহার করছে, আর এসব দেখে আমারও খুব ভালো লাগছে। এরপর সবাই একসাথে বসে লাঞ্চ করছিল। একটু দূরে দুজন ছাত্র নিজেদের মধ্যে কথা বলছিল যে পরের সপ্তাহে যে সফটবল গেমটা হতে চলেছে তাতে নাকি খুব মজা হবে। ওদের কথা শুনে মিজুকি বাকিদের জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে কি কিছু হতে চলেছে? সবাই একটা গেম নিয়ে খুব কথা বলছে। তখনই নোয়ে নামের ছেলেটি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলে, কি তুমি সত্যিই এ ব্যাপারে কিছু জানো না? আমাদের স্কুলের সব ছেলেরা এই গেমটার জন্য মুখিয়ে আছে। মিজুকি কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কিন্তু আসল ব্যাপারটা কি? নোয়ে তখন ব্যাখ্যা করে, আরে আমাদের স্কুলটা তো একটা বয় স্কুল, আর ম্যাচটা হবে একটা কোয়েড স্কুলের সাথে। মানে সেই স্কুলে ছেলে মেয়ে একসাথেই পড়ে, তার মানে ম্যাচে মেয়েরাও থাকবে, আর চিয়ার করার জন্য মেয়েরা আসবে। বুঝতেই পারছো আমাদের মতো ছেলেদের জন্য এটা কত বড় একটা সুযোগ। গার্লফ্রেন্ড বানানোর এমন সুযোগ আর পাওয়াই যাবে না। নোয়ের কথা শুনে মিজুকি অবশেষে বুঝতে পারে যে ছেলেরা কেন এত খুশি। তবে এই সবকিছুর মধ্যে নাকাৎসু ছিল নিজের জগতেই মগ্ন। সে সবার কথা শুনছিল ঠিকই, কিন্তু তার পুরো মনোযোগ ছিল মিজুকির দিকে। সে মিজুকিকে দেখে আনমনে লজ্জা পাচ্ছিল আর ভাবছিল, আমার কি হয়েছে, কেন আমি এমন করছি? বেচারা নাকাৎসু, সে তো জানেই না যে মিজুকি আসলে একটা মেয়ে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি নাকাৎসু খুব নার্ভাস হয়ে মিজুকির সাথে কথা বলতে যায়। সে মনে মনে ভাবে, আমার কি হলো? আমি আমার বন্ধুর সাথে কথা বলতে গিয়ে এভাবে লজ্জা পাচ্ছি কেন? অবশেষে সে সাহস জুগিয়ে মিজুকিকে বলে, মিজুকি, আগামী রবিবার অন্য একটা স্কুলের সাথে আমার একটা সকার ম্যাচ আছে, আমি চাই তুমি ম্যাচটা দেখতে আসো। মিজুকি হাসি মুখে রাজি হয়ে যায় আর বলে, হ্যাঁ অবশ্যই, আমরা সবাই আসবো তোমাকে চিয়ার করার জন্য। এই কথা শুনে নাকাৎসুর খুশি আর দেখে কে। অবশেষে ম্যাচের দিন চলে আসে। মাঠে মিজুকির সাথে ইজুমি, নোয়ে আর সেকিমেও হাজির হয়। নাকাৎসু প্রথমে মিজুকিকে দেখে খুশি হলেও বাকিদের দেখে মনে মনে বিরক্ত হয়। ভাবে, ঈদের আবার কে ডেকেছে? ম্যাচ শুরু হওয়ার আগে নাকাৎসু মনে মনে বলে, আজ তো আমি ফাটিয়ে পারফর্ম করব। মিজুকির নজরে তো হিরো হতেই হবে। ম্যাচ শেষ হওয়ার পর সবাই যখন বাড়ি ফিরছিল, মিজুকি নাকাৎসুর খেলার খুব প্রশংসা করছিল। নাকাৎসু মনে মনে ভাবছিল, মিজুকি, একমাত্র তুমিই আমাকে বোঝো। ঠিক তখনই ওদের সামনে একজন লম্বা সুদর্শন ছেলে এসে দাঁড়ায়। সে সরাসরি ইজুমির দিকে তাকিয়ে ব্যঙ্গের সুরে বলে, ও ইজুমি, শুনলাম তুমি নাকি আবার হাই জাম্পে ফিরে আসার চেষ্টা করছো, কি মনে হয় পারবে ফিরতে? বন্ধুরা, তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই ছেলেটির নাম কাগুরাজাকা। সে ইজুমির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তার আগমনে গল্পে একটা নতুন মোড় আসে। যাই হোক, কাগুরাজাকা ইজুমির কাছে এসে বলতে থাকে, আমার তো মনে হয় না তুমি আর কোনোদিন আগের মতো লাফাতে পারবে। তোমার পায়ের কি অবস্থা? আমি তো জানি সেদিন
সেদিন তুমি কিভাবে ভয় পেয়ে মাঠ থেকে পালিয়েছিলে। এই অপমানজনক কথাগুলো শুনে মিজুকির রক্ত চড়ে যায়। কাগুরাজাকা যখন চলে যাচ্ছিল মিজুকি তাকে থামিয়ে চিৎকার করে বলে, ভীতু ও নয়, ভীতু তুমি এখন এখান থেকে পালিয়ে যাচ্ছ। দেখে নিও, ইজুমি খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর তোমাকে দেখিয়ে দেবে যে তোমার কোনো যোগ্যতা নেই। এই মিজুকির সাহস দেখে ইজুমি অবাক হয়ে যায়। এই প্রথমবার কেউ ওর জন্য এভাবে রুখে দাঁড়ালো। এই ঘটনাটা ওদের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এরপর সেকিমে মিজুকিকে কাগুরাজাকার ব্যাপারে জানায়। সে বলে কাগুরাজাকা একজন অসাধারণ হাই জাম্প প্লেয়ার। যখন সে নতুন এসেছিল কেউই তাকে টেক্কা দিতে পারত না, একমাত্র ইজুমিই ছিল যে তাকে চ্যালেঞ্জ করতে পারত। আর ঠিক তখন থেকেই কাগুরাজাকা ইজুমিকে নিজের প্রধান প্রতিপক্ষ বলে মনে করে। এরপর সিন আবারও শিফট হয়। রাতে ডর্মে ফিরেও মিজুকি কাগুরাজাকার কথা ভাবছিল। ইজুমি তাকে বলে ওর কথা ভাবা বন্ধ করো। তারপর সে নিচু গলায় মিজুকিকে ধন্যবাদ জানায়। ইজুমির এই ব্যবহারে মিজুকি আবারও অবাক হয়। এর মধ্যেই ডর্মে এক ঝুড়ি লেবু আসে। সেকিমে আর নোয়ে বলে যে এগুলো কায়াশিমার বাড়ি থেকে এসেছে, নষ্ট হওয়ার আগেই ব্যবহার করতে হবে। তখন মিজুকি একটা আইডিয়া দেয়, হটপট পার্টি করার। সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন নাকাৎসু ব্যাটটিসে চলে যায় আর মিজুকি ডর্মের দিকে ফিরছিল। তখনই সে আবার কাগুরাজাকার মুখোমুখি হয়। কাগুরাজাকা ইজুমির সাথে দেখা করতে এসেছিল। মিজুকি তাকে ইজুমির সাথে দেখা করতে বাধা দেওয়ায় সে জোর করে মিজুকিকে তার কাঁধে তুলে নেয় আর বলে, চলো আমাকে ইজুমির কাছে নিয়ে চলো। মিজুকি রেগে আগুন হয়ে যায়, কিন্তু তার কিছু করার ছিল না। সে বাধ্য হয়ে কাগুরাজাকাকে ইজুমির কাছে নিয়ে যায়। ইজুমির সামনে মিজুকিকে নামানোর সাথে সাথেই মিজুকি কাগুরাজাকার গালে সজোরে একটা চড় মারে আর বলে, তোমার সাহস কি করে হয় আমাকে ওভাবে তোলার। কাগুরাজাকাও রেগে গিয়ে মিজুকির দিকে হাত তোলে, কিন্তু ইজুমি মাঝখানে এসে তার হাতটা আটকে দেয়। ইজুমি বলে, অনেক হয়েছে, এবার থামো। কাগুরাজাকা ইজুমিকে হুমকি দিয়ে বলে, ঠিক আছে আজ তো ছেড়ে দিচ্ছি, কিন্তু ম্যাচে আমিই জিতবো। কাগুরাজাকা চলে যাওয়ার সময় মিজুকি পেছন থেকে চিৎকার করে বলে, তোমার বকের মতো ঠ্যাংওয়ালা লোকের কাছে ইজুমি হারবে না। মিজুকির দেওয়াই অদ্ভুত বকের মতো ঠ্যাংওয়ালা নামটা শুনে কাগুরাজাকা হতভম্ব হয়ে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ইজুমি এই কথাটা শুনে তার হাসি আর থামাতে পারছিল না। সে হাসতে হাসতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। গম্ভীর ইজুমির এই রূপটা মিজুকি প্রথমবার দেখলো। এই ছোট্ট ঘটনাটা ইজুমির বরফ শীতল আচরণের মধ্যে একটা বড় ফাটল ধরিয়ে দেয়। পরের দিন ইজুমি মিজুকিকে তার হাই জাম্পের প্র্যাকটিস দেখার জন্য ডাকে। মিজুকি খুব আশা নিয়ে দেখতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ইজুমি বারবার চেষ্টা করেও একবারও সফলভাবে বারটা পার করতে পারে না। প্রতিবারই তার শরীরের কোনো না কোনো অংশ বারে লেগে যাচ্ছিল। নিজের এই ব্যর্থতা দেখে ইজুমি ভীষণ হতাশ হয়ে পড়ে। আর ইজুমির এই কষ্ট দেখে মিজুকির চোখে জল চলে আসে। সে দৌড়ে গিয়ে ইজুমিকে থামিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, দয়া করে থামো, নিজেকে এত কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। আমি জানি তুমি পারবে, কিন্তু একদিনে সবকিছু করতে হবে তার তো কোনো মানে নেই। ইজুমি তখন মিজুকিকে শান্ত করে আর বলে, চুপ করো, তুমি তো একটা ছেলে, মেয়েদের মতো কাঁদছো কেন? তুমি কি জানো না আমি শুধু তোমার জন্যই আবার হাই জাম্পে ফিরে এসেছি। তুমিই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি এভাবে ভেঙে পড়লে আমি চলবো কি করে? বন্ধুরা, এটা ছিল ইজুমির পক্ষ থেকে একটা বিশাল স্বীকারোক্তি। সে সরাসরি মিজুকিকে তার ফিরে আসার কারণ বলে দিল, যা ওদের সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে গেল। এরপর মিজুকি স্কুলের ডাক্তারের কাছে যায় ইজুমির অবস্থা নিয়ে কথা বলতে। ডাক্তার সব শুনে বলেন, সমস্যাটা হলো ইজুমির মন যা করতে চাইছে তার শরীর সেটার সাথে তাল মেলাতে পারছে না। এরপর ডাক্তার মিজুকিকে রিল্যাক্স করার জন্য এক অদ্ভুত কাজ করেন। তিনি পর্দার আড়ালে গিয়ে একটা অদ্ভুত পোশাক পরে ঝুনঝুনি নিয়ে নাচতে শুরু করেন। ডাক্তারের এই কাণ্ড দেখে মিজুকি ভাবে, এই লোকটা কি সত্যিই গে? বলেছিল তো, কিন্তু ওনার আচরণগুলো তো সেরকমই। ডাক্তার তখন মিজুকিকে বলেন, বেশি চিন্তা না করে তুমি এমন কিছুতে মন দাও যা তুমি সবচেয়ে ভালো পারো, মানে ইজুমিকে রিল্যাক্স করতে সাহায্য করো। এরপর সিন শিফট হয়। আমরা দেখি ডাক্তারের কাছে তার বোনের পাঠানো একটা গিফট ছিল, একটা দামি অ্যালকোহলের বোতল। কিন্তু সেই গিফটটা নানবা নামের অন্য এক ছাত্র ভুল করে ডাক্তারের টেবিল থেকে নিয়ে যায়। রাতের ডর্মে হটপট পার্টি শুরু হয়। সবাই খুব মজা করছিল, আর এখানেই হয় আসল গন্ডগোল। নানবা নিয়ে আসা সেই অ্যালকোহলের বোতলটা সবাই ফলের জুস ভেবে ভুল করে। মিজুকি সেই বোতলটা খুলে ইজুমিকে দেয় আর বলে, নাও, এটা দামি আঙুরের জুস মনে হচ্ছে, খেয়ে দেখো। বেচারা ইজুমি, সেও কিছু না জেনে এক ঢোকে অনেকটা খেয়ে নেয়। খাওয়ার পরেই তার মাথা ঘুরতে শুরু করে আর সে টলতে টলতে বাইরে চলে যায়। এদিকে নানবা পার্টিতে এসে সেই বোতলটা খোলা অবস্থায় দেখে আটকে ওঠে। সে বুঝতে পারে যে কেউ ওটা খেয়ে ফেলেছে। অনেকক্ষণ হয়ে গেলেও ইজুমি ফিরে না আসায় মিজুকি চিন্তিত হয়ে তার খোঁজে বাইরে যায়। সে দেখে ইজুমি একা দাঁড়িয়ে আছে। মিজুকি জিজ্ঞেস করে, ইজুমি, তোমার কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? তখনই ঘটে সেই মুহূর্ত যার জন্য কেউ প্রস্তুত ছিল না। ইজুমি যে অ্যালকোহলের নেশায় পুরোপুরি বুঁদ হয়েছিল, সে ধীরে ধীরে মিজুকির দিকে এগিয়ে আসতে থাকে। মিজুকি কিছু বোঝার আগেই ইজুমি তাকে দেওয়াল
কপালে চেপে ধরে এবং নিচু হয়ে তাকে কিস করে। আর এই শকিং কিসের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো? একদিকে যেমন ইজুমি আর মিজুকির সম্পর্ক গভীর হচ্ছে, তেমনই নাকাতসুর একতরফা ভালোবাসা আর কাগুরাজাকার প্রতিদ্বন্দ্বিতা গল্পের নতুন উত্তেজনা যোগ করেছে। কিন্তু শেষ দৃশ্যের এই অপ্রত্যাশিত কেস সব কিছুকে ছাপিয়ে গেছে। ইজুমি কি নেশার ঘরে এটা করেছে, নাকি তার অবচেতন মন এটাই চাইছিল? আর মিজুকি যে আসলে একটা মেয়ে, তার প্রতিক্রিয়া কি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পরের এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। তোমাদের কি মনে হয় এরপর কি হবে? কমেন্ট করে অবশ্যই জানিও। যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।